গুড মর্নিং অল অফ ইউ। বন্ধুরা, আমরা এসে গেছি। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার তোমাদের সামনে নিয়ে এসেছি, থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্সটা কি জিনিস, একে বাংলায় যদি তুমি ওয়ার্ড মিনিং করো, থার্মোডিনামিক্স, থার্মো মানে হিট মানে তাপ, ডিনামিক্স ডিনামিক্স মানে একটা মুভমেন্ট। থার্মোডিনামিক্স মানে হিটের একটা মুভমেন্ট হয়, মুভমেন্ট অফ হিট ইজ নোন থার্মোডিনামিক্স। এই মুভমেন্ট অফ হিট যখন তোমার কাছে আসে তখন তোমার মনে হবে, স্যার হিটটা কোন দিক থেকে কোন দিকে মুভমেন্ট করবে? ভালো প্রশ্ন। থার্মোডিনামিক্স, যাকে আমরা একটু ট্রান্সলেট করলে বলতে পারবো মুভমেন্ট অফ হিট। যখনই মুভমেন্ট অফ হিট আসে তখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার হিটটা কোন দিক থেকে কোন দিকে মুভমেন্ট করবে? বাবুরি, এই কোশ্চেনের আনসার দিতে যে দুটো শব্দ উঠে আসবে, একটা হলো সিস্টেম, একটা সারাউন্ডিংস। হিট সিস্টেম থেকে সারাউন্ডিংসের দিকে, নাহলে সারাউন্ডিংস থেকে সিস্টেমের দিকে মুভ করবে। যদি সিস্টেমের থেকে সারাউন্ডিংসে, তার মানে বেরিয়ে যাচ্ছে, তখন আমরা মাইনাস হিট বলবো। আর যখন সারাউন্ডিংস থেকে সিস্টেমের দিকে আসবে তখন আমরা প্লাস হিট বলবো। সিস্টেম কোনো কিছু অ্যাবজর্ব করলে আমরা প্লাস বলবো সিস্টেমের রেসপেক্টে, বেরিয়ে গেলে মাইনাস। ছোট করে অনেক বলে না, স্যার মাইনাস করে আসি, মানে বাথরুম মানে শরীর থেকে বেরিয়ে যায়। তো এই সিস্টেম থেকে কিছু বেরিয়ে গেলে তাকে আমরা বলবো নেগেটিভ, আর সিস্টেমে অ্যাড হলে তাকে আমরা বলবো পজিটিভ। হোয়াট ইজ সিস্টেম স্যার? সিস্টেম তুমি যাকে কনসিডার করো সেটাই একটা সিস্টেম। যদি আঙুলকে একটা সিস্টেম কনসিডার করো, তাহলে আঙুলের চারপাশে হাত আছে বা আরও জায়গা আছে, এটা হচ্ছে তার সারাউন্ডিংস। যদি তুমি নিজে একটা সিস্টেম অ্যাজিউম করো, তার চারপাশে যা কিছু থাকবে সেটা তার সারাউন্ডিংস। তার মানে যাকে তুমি ভাববে, যাকে নিয়ে কল্পনা করবে, যার রেসপেক্টে বলার চেষ্টা করবে, দিস ইজ সিস্টেম। অ্যান্ড তার চারপাশে অ্যারাউন্ড দেম ইজ সারাউন্ডিংস। There are three kind of system are found. Number one, এক number open system, open system. 2 number close system. 3 number isolated system. There are three kind of system are found. Open system, যে সিস্টেম সারাউন্ডিংসের সঙ্গে হিট এবং মাস দুটোই গিভ অ্যান্ড টেক করবে, তাকে বলা হয় ওপেন সিস্টেম। মানে সব কিছুই আদান প্রদান করবে, তার নাম ওপেন সিস্টেম। সেটা কেমন? যা কিছু হতে পারে, এক বালতি গরম জল বা এক বালতি ঠান্ডা জল। গরম জল তুমি যখন রাখো, ধোঁয়াটা যে উঠছে, এটা হচ্ছে মাস। মাসটা সারাউন্ডিংস বা পরিবেশে মিশে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে দেখবে জলটা আর গরম নেই, হিটটা গেল কোথায়? সারাউন্ডিংসে মিশে গেছে। তার মানে সিস্টেমের সাথে সারাউন্ডিংসের ওপেন আদান প্রদান, মাস অ্যান্ড হিট আর give and take between system and surroundings. This type of system is known as open system. কোশ্চিন কালেও কোনোদিন আসবে না ওপেন সিস্টেম কি, তবে এটা আসতে পারে। একটা এক্সাম্পল দিয়ে কোশ্চেন সেটা জিজ্ঞেস করতে পারে, হোয়াট কাইন্ড অফ সিস্টেম, টেল মি, বলো আমাকে এটা কোন ধরনের সিস্টেম হতে পারে। নেক্সট, এবার আসলো ওপেন সিস্টেম, সরি ওপেন সিস্টেম হয়ে গেল, ক্লোজ সিস্টেম। এটা হলো মাসটা স্ট্রিক্টেড, এটা আদান প্রদান হবে না, হবে শুধু হিট। যেমন একটা ঢাকনাযুক্ত স্টেইনলেস স্টিলের মধ্যে হট টি, দুধ হতে পারে, কফি হতে পারে, জল হতে পারে, মানে ঢাকনা দেওয়া আছে। এই ঢাকনার জন্য মাছটা ব্যারিকেড করা হলো, মাছটা সারাউন্ডিংসে যাবে না। কিন্তু কিছুক্ষণ পরে দেখবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা তুমি আটকাতে পারবে না, ঢেকে রাখো যাই রাখো, একটু টাইম বেশি লাগতে পারে, বড় জোর। তার মানে হিট সারাউন্ডিংসের সঙ্গে চলে গেছে, কিন্তু মাছটা যায়নি, তাই দেখবে ঢাকনার উপর জলবিন্দু জমতে দেখা যায়, ওটা সিস্টেমের মধ্যেই আছে।
আমরা এমন নিতে পারি যেমন একটা বাল্ব, জ্বলন্ত বাল্ব, এটা জ্বলছে, হিটটা আমরা আমাদের কাছে ও দিচ্ছে, কিন্তু ওর মধ্যে একটা গ্যাস আছে, সেটা কিন্তু বাইরে আসবে না। হিলিয়াম থাকে সাধারণত, বা নিয়ন, ইনার্ট গ্যাস থাকে ভেতরে বাল্বের মধ্যে বা টিউবলাইটের মধ্যে। নেক্সট, আমরা আইসোলেটেড। আইসোলেটেড মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, অল আর স্ট্রিক্টলি প্রহিবিটেড। Heat and mass, all are strictly prohibited between system and surroundings. This type of system is known as isolated system. এরকম হয় নাকি স্যার? অবশ্যই। ঢাকনাযুক্ত এবং ঠিকঠাক অ্যাকুরেট বিশুদ্ধ একটা থার্মোফ্লাক্সের মধ্যে গরম চা, জল, দুধ যাই হোক না কেন, এটা ওটা অনেকক্ষণ ধরে যদি ঠিকঠাক হয় তাহলে কখনোই ঠান্ডা হবে না, আর মাছটা তো ওর মধ্যেই থেকে যাবে। তার মানে তোমাকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলতে পারে কোনটা কোন সিস্টেম, বলো। দুটো এক্সাম্পল দিয়ে তোমাকে বললো এক বালতি ঠান্ডা জল কোন সিস্টেম হবে? ওপেন সিস্টেম হবে। ঠান্ডা জলটা কিছুক্ষণ পরে আর ঠান্ডা থাকবে না। কোল্ড ড্রিঙ্কস সবসময় ঠান্ডা থাকে, বার করে রাখলে ফ্রিজ থেকে থাকে না। আবার দেখবে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছুক্ষণ রাখলে ওটা একটা পরিবেশে মিশে যায়, একে বলা হয় কি বলে, ইভাপোরাইজেশন, এটা ঘটে। এরকম তোমাকে বুঝে বুঝে বলতে হবে। যেমন আমি একটা বলছি, প্রেম আর বিয়ের মধ্যে কোনটা সিস্টেম আর কোনটা সারাউন্ডিংস, বল। হ্যাঁ না, ভুল বলেছি, সিস্টেম সারাউন্ডিংস না, মানে কোনটা কোন ধরনের সিস্টেম? যাকে যা যেটা বলো, আমি তো আনসার বলেই যাবো। সেটা রিভার্স করা যাক। আমি যেটা ভেবে বলেছি সেটা হলো, প্রেমটা হলো ক্লোজ সিস্টেম, বিয়েটা ওপেন সিস্টেম। বিয়ের মধ্যে সবকিছুই আদান প্রদান হয়, ফুলসজ্জা হবে তো, প্রেমে কিন্তু হবে না, রিসেপশন হবে না প্রেমে। জাস্ট ঘুরে ফিরে আসবি, হাত ধরবি, একটু ভালো লাগবে, এটাই। কিন্তু এগুলো তো হয়ই বিয়েতে, আবার বুঝতেই পারছো। দিস ইজ কেমিস্ট্রি। এ কেমিস্ট অলওয়েজ ইনার বিউটি। কেমিস্ট্রির প্রত্যেকটা জায়গায় একটা ইনার ব্যাপার থাকে, ওটাই উন্মুক্ত করাটার নামই হচ্ছে পড়াশোনা। আমাদের কাজ হলো সেটা, যেটা হিডেন থাকবে সেটাকে বার করে দিতে হবে। যাকে আমরা ওই জায়গাটায় আবার ফিরে আসি, যে হিট যদি সিস্টেম থেকে বেরিয়ে যায় তাহলে নেগেটিভ, আসলে পরে পজিটিভ। ঠিক একইভাবে ধরো যদি কোনো কারণবশত সিস্টেমটা ফুলে ওঠে, বাবু এদিকে ফলোই, যদি কোনো কারণে সিস্টেমটা ফুলে ওঠে তাহলে কে কাজ করছে? ধর্তব্য তো খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি। যদি কোনো কারণে সিস্টেমটা ফুলে ওঠে, কার্যটা কে করছে? হু ওয়ার্ক ডান? সিস্টেম কাজ করছে, সিস্টেমের ফোর্সটার জন্য ফুলে উঠেছে, সিস্টেমের ফোর্সটা বাইরের দিকে চলে যাচ্ছে। তাই সিস্টেম কাজ করলে কেমিস্ট্রি সাবজেক্ট অনুসারে নেগেটিভ ধরা হয়। লাইনটা আগে লিখি, কারণ এটা আগে মগজস্থ হোক, কথাটা ভালো করে দেখো। ইফ ওয়ার্ক ডান বাই দ্য system, then it is assumed negative. যদি তার কারণ সিস্টেমের ফোর্সটা বাইরের দিকে চলে যাচ্ছে, সিস্টেমের যে মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে, তাই তো ফুলে উঠেছে, তার জন্য এটা হলো নেগেটিভ। আর উল্টোটা যদি হয়, কোনো কারণে সিস্টেমটা চুপসে যাচ্ছে, তার মানে
সারাউন্ডিংস সিস্টেমের উপর অ্যাপ্লাই করেছে তার ফোর্সটা, তাই চুপসে যাচ্ছে। তাহলে সিস্টেম সেই ফোর্সটা গ্রহণ করলো, তখন সারাউন্ডিংস অর্গান করলে পজিটিভ হয়। এটা ফিজিক্সে কিন্তু উল্টো পড়বে। তারা কি কারণে উল্টো বলবে সেই ব্যাখ্যাটা তারা দেবে, আমরা কি কারণে এটা বললাম সেই ব্যাখ্যাটা আমি দিয়ে গেলাম। তাহলে কোনো কারণে সিস্টেম যদি কখনো ফুলে ওঠে, এক্সপ্যানশন করে, ইটস ভলিউম এক্সপ্যানশন করে, তাহলে মনে করবে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর যদি ও কোনো কারণে ওর ভলিউমটা কন্ট্রাকশন চুপসে যায়, তাহলে মনে করবে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বাই দ্য সারাউন্ডিংস ইজ পজিটিভ। আচ্ছা, এছাড়াও আমরা এই চ্যাপ্টারে কিছু দরকারি টপিকস আমরা পড়বো, তাদের নামগুলো একটু লিখি। তারা একটা মহা দিকপাত্র, তাদের নাম একটু লিখি ছোট করে। 1 নম্বরে আমরা পড়বো এনথ্যালপি, 2 নম্বরে আমরা পড়বো এন্ট্রপি, 3 নম্বরে আর পড়বো ইন্টারনাল এনার্জি, 4 নম্বরে আমরা পড়বো ফ্রি এনার্জি। বাবুরে এই টপিকসগুলো এরা যখনই এদের বলতে হবে, এদের 3টে শব্দ আছে সবার সঙ্গে যায় এবং কমন। এরা সবাই স্টেট ফাংশন। মানে কি স্যার? হোয়াট ইজ স্টেট ফাংশন? স্টেট ফাংশন হলো ইট ডাজ নট ডিপেন্ড আপন পাথ বা পথ, পথের উপর নির্ভর করে না, এটা মাসের উপর নির্ভর করবে। এই যে মাসের উপর যে নির্ভর করছে তার জন্য একে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি। মাসের উপর নির্ভর না করলে ইন্টেন্সিভ প্রপার্টি। এরা কোন পথে হচ্ছে তার উপর নির্ভর করে না, তাই স্টেট ফাংশন। যেমন টাকা, টাকা স্টেট ফাংশন। কেমন স্যার? কেউ মানুষ মার্ডার করে 10,000 টাকা ইনকাম করলো, কেউ মানুষ বাঁচিয়ে মুমূর্ষু রোগীকে একজন ডাক্তার 10,000 টাকা ইনকাম করলো, কেউ মানুষ পড়িয়ে 10,000 টাকা ইনকাম করলো, সৎকার করে তো। 3টে 10,000 টাকার বান্ডিলকে যখন তুমি পাশাপাশি রাখবে, বলতে পারবে স্যার এই টাকার মূল্যটা বেশি? একই ভ্যালু, কারণ টাকায় লেখা থাকে আই প্রমিস টু পে দ্য বেয়ারার সাম অফ 500 রুপিস। যার যেটা ভ্যালু সেটা লেখা থাকে। চাহিবা মাত্র ইহর বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, গভর্নরের নিচে সাইন দেওয়া থাকে। স্টেট ফাংশন টাকা। কে কিসের উপর টাকাটা ইনকাম করছে ডাজন্ট ম্যাটার, ওই টাকার ভ্যালু যেটা লেখা থাকবে তার মান সেটা। তার মানে এরা পথের উপর নির্ভর করে না, এরা স্টেট ফাংশন, এরা এক্সটেন্সিভ প্রপার্টি। এইগুলো, এই টপিকসগুলো আমরা এদের প্রত্যেকটার পাশে পাশে দাঁড় করিয়ে দিতে পারি। আমরা আজকে শুরুতে যেটা পড়ব, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। হোল ইউনিভার্সের টোটাল এনার্জি কনস্ট্যান্ট। মহাবিশ্বের টোটাল এনার্জি অফ হোল ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। এনার্জি নট বি ডিস্ট্রয়েড, নট বি ক্রিয়েটেড, বাট ট্রান্সলেটেড। এটাকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এদিক থেকে ওদিক করা যায়। বাই চেঞ্জিং অফ দ্য সিস্টেম, সিস্টেমের কোনো পরিবর্তনে, ইফ ওয়ান ফাংশন অফ এনার্জি ইজ ডিপ্রেসড, দেন আদার ফাংশন অফ ইটস ইকুইভ্যালেন্ট ইজ প্রডিউসেস। সিস্টেমের কোনো পরিবর্তনে
যদি শক্তির একটা রূপ বা একটা ফাংশন ডিপ্রেসড হয়ে যায়, পাওয়া যাচ্ছে না খুঁজে, মনে করবে তার ইকুইভ্যালেন্ট পরিমাণ ভিন্ন ফর্মটা প্রডিউস করে যাবে। এই কথাটা সবচেয়ে ভালো বুঝেছিল বিধানচন্দ্র রায় বাংলার মধ্যে। উনি বুঝে বলেছিলেন, বাঙালি, দাঁত একজিমার উপরে কখনো মলম লাগাবে না। দাঁত একজিমা হয়েছে কোনদিন কারো, দেখবে গোপন জায়গায় হয়, লুকানো, হিডেন প্লেস, কুস্কিতে, ওখানে হলে চুলকায়, জ্বালা করে, তুমি মলম লাগালে ওখানে সাপ্রেস করলো, প্লেন হয়ে গেল। কিছুদিন পরে দেখবে অন্য জায়গায়, হয়তো হলে ইন্টারনাল, ভেতরের মধ্যে। ইন্টারনাল হলে কি পরিস্থিতি হবে, যেখানে রয়েছে ফুসফুস, লাং, এসব জিনিসপত্র রয়েছে, ওখানে হলে মুশকিল, ক্যান্সার হয়ে যেতে পারে, মারাও যেতে পারো। তার মানে এনার্জির একটা ফর্মটা ডিপ্রেসড হয়ে গেল, তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ফর্ম উপর দিক থেকে উঠে যাবে। তার মানে তুমি মুশকিল হয়ে যেতে পারে। এই কারণে যে বাচ্চা ছোটবেলায় খুব দুষ্টু হয়, ওই বাচ্চাটা জেনারেলি ব্রিলিয়ান্ট হয় পরে, যে কারণ ওর এনার্জির একটা ফর্ম, ও বড় হলে কিন্তু দুষ্টু থাকে না, তখন ওই ফর্মটাই বিদ্যা বা বুদ্ধিতে কনভার্ট হয়ে যায়, যেটা দুষ্টুমি করতো, চঞ্চল লম্ব ঝম্ব করে বেড়াতো। তার মানে এনার্জির একটা ফর্ম যদি কখনো সাপ্রেসড হয়, তার অ্যামাউন্ট অফ ইকুইভ্যালেন্ট ফর্ম প্রডিউস হয়ে যাবে। দিস ইজ দ্য রুল অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে একে আমরা ডিস্টর্ট করতে পারি না, একে আমরা ফরমেশন করতে পারি না, জাস্ট ট্রান্সলেট করতে পারি। তার মানে এটা আগে থেকেও ছিল, শুধু আমরা এর পরিবর্তন হিসাব করতে পারি। স্টেট ফাংশন, স্টেট ফাংশনের এই ফর্মটা আগে বলতে ভুলে গেছিলাম, এটা আমরা শুধু পরিবর্তন করতে পারি, আমরা বুঝতে পারি। যেমন আমার পকেটে টাকা বলেছিলাম, যেমন আমার পকেটে এখন টাকা নেই, যখন আসলো তখন বুঝতে পারলাম অ্যাড হয়েছে, কিন্তু তাই বলে বাড়িতে যে টপটপ করে টাকা নেই বলে ছাপিয়ে নেব টপটপ করে, সম্ভব, এটা হতে পারে না। এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু ড্রব্যাক আছে। ওরা বলছে হোল ইউনিভার্স অফ দ্য এনার্জি ইজ কনস্ট্যান্ট। তাহলে গ্লোবাল ওয়ার্মিং বা এন্ট্রপি কি করে বাড়ছে তার ব্যাখ্যা পাওয়া যায় না। আচ্ছা, হোল ইউনিভার্স যদি হয় কনস্ট্যান্ট, তাহলে ধীরে ধীরে এনার্জি বাড়ছে কেন, টেম্পারেচার বাড়ছে কেন? গেল বছর গ্রীষ্মকালে সামারের সময় যে টেম্পারেচারটা ছিল, এবার ভেবে দেখিস একটু হলেও বাড়বে। কোত্থেকে বাড়ছে এই ব্যাখ্যাটা জানা যায় না। এটা ফার্স্ট ল বলতে পারেনি তো, ও তো বলেনি, ও তো বলছিস কনস্ট্যান্ট। এটা বাড়ার জন্য, জানার জন্য আমাদের সেকেন্ড ল পড়তে হবে। কেন বাড়ে? বাড়ার কারণটা হলো এনার্জি ট্রান্সলেট হচ্ছেই, কিন্তু সমস্ত এনার্জি হিটে কনভার্ট হয়, সমস্ত এনার্জি হিটে কনভার্ট হয়, তার জন্য টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আর যখনই হিট বাড়বে তখনই এন্ট্রপি বেড়ে যাবে। এন্ট্রপি মানে কি স্যার, এটা তো জানি না বাবুরে, এটা আমাদের পরে আছে, বলছি যখন তো একটু বলেই যাব। এন্ট্রপি মানে হচ্ছে কত বেশি ও ছুটোছুটি করতে পারে, মুভমেন্ট করতে পারে, হাউ ফাস্ট। এন্ট্রপি ইজ দ্য ডিগ্রি অফ ফ্রিডম, কত বেশি সে মুভমেন্ট করতে পারে। তাহলে যত বেশি হিট বাড়বে ততই তো মুভমেন্ট করবে। মা যখন দুধটা ফোটায়, দেখবে দুধটা প্রথম শান্ত, একটু ফোটানোর সঙ্গে সঙ্গে দেখবে আস্তে আস্তে দুধটা এরকম করছে, আস্তে আস্তে, কিছুক্ষণ পরে দেখবি এক্সপ্লোসিভ। তার মানে হিট বেশি দিয়েছিস, তাই অন্যগুলো বেশি ছুটোছুটি করছে, তাই পুরো মনে হয় যেন হাঁড়িটা পুরো ভরে গেছে। কেমিস্ট্রি কোথায় বাবু, দিলছে ফিল করো। তাহলে এইগুলো আমাদের জানার জন্য সেকেন্ড ল হবে। আমরা জানতে পারি না যে এই যে এনার্জি চেঞ্জেবল ব্যাপারটা, এটা স্পন্টেনিয়াস হচ্ছে কিনা নন স্পন্টেনিয়াস হচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারি না। এটা জীবনের সবচেয়ে একটা বড় প্রশ্ন, যে স্পন্টেনিয়াস হচ্ছে। একটা বিয়ে বাড়িতে গেলে বিয়ে হচ্ছে, দেখলে শুভদৃষ্টিও হচ্ছে, কিন্তু সেটা যে স্বতঃস্ফূর্তভাবে মেয়েটা নিজের ইচ্ছায় করছে কিনা বা ছেলেটাও নিজের ইচ্ছায় করছে কিনা, এটা কিন্তু আমরা জানতে পারি না। এই ড্রব্যাক কিন্তু আজীবন থেকে যাবে। এমনও তো হতে পারে ও তাকিয়েছে তোমার দিকে চোখ দিয়ে, কিন্তু ভাবছে তার অন্য প্রেয়সী বা প্রিয়র কথা ভাবছে, হতে পারে না, জানা যায় না। এখানেও যে মেকানিক্যাল এনার্জিটা
অন্য কোনো এনার্জিতে ট্রান্সলেট হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু এটা স্পন্টেনিয়াস কিনা আমরা জানতে পারি না। কিন্তু জাস্ট থার্মোডাইনামিক্স ফার্স্ট ল বলেই খালাস হয়ে গেছে, ট্রান্সলেট হয়, কিন্তু কই আমাদের তো বলতে পারেনি, আমরা জানতে পারি না, ইত্যাদি ইত্যাদি। যাকে হোল ইউনিভার্স অফ দ্য কনস্ট্যান্ট, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা একটা ড্রব্যাক খুঁজে পেলাম, প্রত্যেকটা কথার মধ্যেই ঠিক কথা পেলাম না, তবুও ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আছে। আমরা এর ম্যাথমেটিক্যাল টার্মসটা একটু আলোচনা করব। ধরো ইন্টারনাল এনার্জি, যাকে তোমরা ই দ্বারাও ডিনোট করতে পারো অর ইউ দ্বারা ডিনোট করতে পারো। আইইউপিসি ইন্টারন্যাশনাল জায়গাটা ইউ লেখা হয়, তবে আমাদের ইন্ডিয়াতে ই চলে, বড় হাতের ক্যাপিটাল ই। তা ইউ ওয়ান তার ইন্টারনাল এনার্জি আছে, একে তুমি কিউ পরিমাণ হিট প্রডিউস করলে তার জন্য ওর ডাব্লু পরিমাণ ওয়ার্ক ডান হলো। এই টোটালটা সমান সমান ইউ টু, ফাইনাল ইন্টারনাল এনার্জি। বাবু দেখো বোঝা গেছে কিনা, এদিকে বোঝা গেছে কিনা একটু দেখে নাও। তার ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি ইউ ওয়ান, ওর মধ্যে কিউ পরিমাণ হিট প্রডিউস করেছো তুমি, ডাব্লু পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে। অ্যাজিউমিং দ্যাট এই প্লাস যখন আমি ডাব্লু লিখেছি, এটা ধরেই নেওয়া হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সরি অন দ্য সিস্টেম, সিস্টেমের উপরে হয়েছে, বাই দ্য সারাউন্ডিংস। টোটালটাকে ধরে নেব আমি, তখন ইন্টারনাল এনার্জি ইউ টু ফরমেশন করে গেছে। তো দ্যাট মিনস ইউ টু মাইনাস ইউ ওয়ান সমান সমান কিউ প্লাস ডাব্লু। দুটো ইউর যে বিয়োগফলটা বা ডিফারেন্সটা, ডিফারেন্স অফ টু ইউকে ডেল বলা হয়। ডেল মানে হচ্ছে ডিফারেন্স অফ টু টার্মস বিটুইন, এটা টু এটা ওয়ান, তাই ডেল ইউ সমান সমান কিউ প্লাস ডাব্লু। তাহলে এইবার যদি ইফ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে এই ফর্মুলাটা কি হবে বাবু তখন? কিউ মাইনাস ডাব্লু। আচ্ছা, এবার ওয়ার্ক ডান আমরা ছোটবেলায় পড়ে আসছি কিউ প্লাস পি ডেল ভি। পি মানে হচ্ছে ফোর্স, আর এটা হচ্ছে তার কতটা এক্সপ্যান্ড ঘটিয়েছে ভলিউমটাকে, যেটা ডিসপ্লেসমেন্ট পড়েছি আমরা ছোটবেলায়। আর আজকে দেখবো চেঞ্জ অফ ভলিউম, এই যে ভলিউমটা বাড়ছে মানে চেঞ্জ হচ্ছে, তাই সেটাকে ডেল ভি বলছি। তাহলে এটাও সেরকম লিখতে পারি, ডেল ইউ সমান সমান কিউ মাইনাস পি ডেল ভি, এরকম হতে পারে। এর মধ্যে জানতে গেলে কটা ছোট ছোট টার্মস আছে, সেই টার্মসগুলো একটু লিখি। একটা টার্মস আছে অ্যাডিয়াব্যাটিক, একটা টার্মস আছে আইসোথার্মাল, আইসোথার্মাল মানে হচ্ছে সেম টেম্পারেচার, আইসো মানে সমান, থার্মাল মানে হিট, সেম টেম্পারেচার। যদি সেম টেম্পারেচার হয় তাহলে তাদের চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা শূন্য হয়। তার মানে আইসোথার্মালে ডেলটি শূন্য, আইসোথার্মালে ডেল ইউ শূন্য। তার মানে এই দুটো সিস্টেম যদি আমি আইসোথার্মালে কনসিডার করি, তার মানে এই ডেল ইউর মানটা থাকবে না। তাহলে ডেল ইউর জায়গায় শূন্য হবে, ডেল ইউর জায়গায় শূন্য হবে। তাহলে অ্যাট আইসোথার্মাল প্রসেস লিখি, জায়গা একটু বড় হলে ভালো হতো। অ্যাট আইসোথার্মাল কি হবে? শূন্য সমান সমান কিউ প্লাস পি ডেল ভি। অতএব পি ডেল ভি ইকুয়াল টু মাইনাস কিউ, এটা ফর্মুলা হলো। কিউটা যদি ওপাশে চলে আসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা শূন্য সমান সমান কি হবে? কিউ মাইনাস পি ডেল ভি। দেয়ারফর কিউ সমান সমান পি ডেল ভি। তার মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু, কিউটা পজিটিভ হয়েছে, অ্যাবজর্বিং হিট অফ দ্য সিস্টেম, আর ওয়ার্ক ডান ইকুয়াল টু গিভ আপিং হিট, ছেড়ে দেওয়া, রিলিজিং হিট, এমিটেড হিট, ছেড়ে দেওয়া বোঝাচ্ছে। তাহলে আমরা আইসোথার্মালটা ব্যাখ্যা করে এসেছি। এবার হোয়াট ইজ অ্যাডিয়াব্যাটিক? অ্যাডিয়াব্যাটিক মানে কিউ শূন্য,
অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা হচ্ছে কিউ শূন্য, মানে নো হিট ইজ অ্যাপ্লাইড টু ইট, কোনো হিট অ্যাপ্লাই করা যাবে না। বাংলায় বলে রুদ্ধ তাপীয়, তাপ যেখানে রুদ্ধ, অ্যাডিয়াবেটিক মানে হিট অ্যাপ্লাই করা যাবে না। রুদ্ধ মানে আটকানো, বন্ধ, বদ্ধ, মানে একটা যাত্রাগান শুরু হয়ে গেছে। শীতকালে পড়ানো হয় থার্মোডাইনামিক্স, আর শীতকালে কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে ও শীতেছে যাত্রা অপেরা বলে না, অমুক জায়গায় তমুক জায়গায় বলে। তার মানে এখানেও আমাদের রুদ্ধ তাপীয়, ইংলিশটা অতটা লাগছে না, অ্যাডিয়াবেটিক, কিন্তু মানেটা কিউ ইকুয়াল টু জিরো। তার মানে আরেকটা এখান থেকে আবার শুরু করো, কিউ ইকুয়াল টু জিরো হলে সিস্টেমটা, গল্পটা কি হবে? তাহলে কিউ ইকুয়াল টু জিরো আমরা এই জায়গাগুলো মুছে দিই, এটা তো আমার আর কাজে লাগছে না, এই জায়গাগুলো ফাঁকা করে দিই। বাবু কথা নয়, কথা নয়। তাহলে কিউ ইকুয়াল টু জিরো হলে ডেল ইউ সমান সমান জিরো প্লাস পি ডেল ভি, দেয়ারফর ডেল ইউ সমান সমান পি ডেল ভি। আর এখানে কি হবে? ডেল ইউ সমান সমান মাইনাস পি ডেল ভি। বাবুরে, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে যখন সিস্টেম কার্য করে বাই দ্য সিস্টেম, তখন ইট ইজ নেগেটিভ ভ্যালু। আর এটা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসে পি ডেল ভি পজিটিভ অর্গান হয়ে গেছে, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। আচ্ছা, এবার অ্যাডিয়াবেটিক প্রসেস কোথায় হয় কেউ জানো? অ্যাডিয়াবেটিক প্রসেসটা এক্সাম্পলে প্লিজ কথা বলছি। অ্যাডিয়াবেটিক প্রসেসটা হলো কোনো টায়ার ফেটে যাওয়া, দেখবে ঠান্ডা হাওয়া বেরোয়, এগুলো অ্যাডিয়াবেটিক প্রসেস। টায়ার ফেটে যাওয়া, বাস্ট হওয়া, টায়ার বাস্ট হলো, সাইকেলের টিউব বাস্ট হলো। আর আইসোথার্মাল কোনগুলো হয়? ফেজ চেঞ্জ, দশা পরিবর্তন, ফেজ চেঞ্জ। জলটা গ্যাসিয়াস থেকে সলিড হয়ে গেল, ফেজ চেঞ্জ। সেম টেম্পারেচার বাট ফেজ চেঞ্জ। দুজনেরই টেম্পারেচার সমান, কিন্তু ফেজটা চেঞ্জ হবে কেন? ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যায় তখন। যে কোনো ফেজ চেঞ্জ সবসময় সেম টেম্পারেচার, আইসোথার্মাল প্রসেস। 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওয়াটার আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ভেপার, সেম টেম্পারেচার রয়েছে, বাট ফেজ চেঞ্জ, কিউটা ডিফারেন্স থাকে, ইন্টারনাল এনার্জি ডিফারেন্স থাকে। তার মানে আমরা ফার্স্ট ল থেকে কত জিনিস জেনে গেলাম, দুটো ম্যাথমেটিক্যাল রূপ পেলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসে কেমন হবে, আইসোথার্মাল প্রসেসে কেমন হবে, ওয়ার্ক ডানটা কেমন হবে, এগুলো আমরা ফার্স্ট ল থেকে জেনে গেলাম। তাদের ড্রব্যাক কি কি ছিল সেগুলো জেনে গেলাম। আর কটা টপিকস, অল্প একটু ওয়েট করো, 5 মিনিট শেষ হয়ে যাবে বোধহয় আজকের ক্লাসটা। সেটা হলো, প্রথমে আমরা যদি বলি দুটো ডেফিনেশন আছে, একটা আছে এনথ্যালপি। হোয়াট ইজ এনথ্যালপি? এনথ্যালপি হচ্ছে এইচ সমান সমান ইউ প্লাস পিভি, এনথ্যালপি। আর ইন্টারনাল এনার্জি, এটা ডেল ইও বলা যেতে পারে অর ডেল ইউ বলা যেতে পারে। আগে ইন্টারনাল এনার্জি, তারপরে এনথ্যালপি। প্রথমে পড়াতে হবে ইন্টারনাল এনার্জি। অনেকগুলো ফেভারিট ডেফিনেশনের মধ্যে ইন্টারনাল এনার্জি আমার কাছে একটা অলসো ফেভারিট। ইন্টারনাল এনার্জি is those energy of the system by which it try to their own identity। এমন একটা এনার্জি কোনো সিস্টেমের যা দ্বারা ওই সিস্টেম তার নিজের আইডেন্টিটি বজায় রাখে অথবা বজায় রাখতে চেষ্টা করে। আজকে আমি বেঁচে আছি পৃথিবীতে কারণ আমি একটু কেমিস্ট্রি পড়াতে পারি, এটা আমার ইন্টারনাল এনার্জি। যে ভদ্রলোক নারকেল গাছের আগায় যে ডাবটা পেড়ে নিয়ে আসে, ওটা তার ইন্টারনাল এনার্জি। কই তুমি আর আমি তো পারি না, ও পারে বলে আজকে ও বেঁচে আছে। ওকে পয়সা দিতে হয় তোমাকে ডাব খেতে হলে, এবং ওই টাকাটা নিয়েই বাড়ি যে ওর বউ ছেলে মেয়ে মা বাবা আছে তাদেরকে খাওয়ায়। কি অগাধ কথা, ইন্টারনাল এনার্জি এবং মারাত্মক ফিলিংস। যে যেটা পারে, একজন প্রস্টিটিউট সেটা ওই কাজটা পারে বলে, কারোর সামনে হট করে ড্রেসটা খুলতে পারে বলে আজকে ওই টাকা নিয়ে তারও বউ বাচ্চা তার সন্তান ইত্যাদি আছে, ওই হলো আর কি। হ্যাঁ, দিস ইজ ফ্যাক্ট। সবাই পারে না, অসম্ভব। ওটা তার ইন্টারনাল এনার্জি। ওটা মানুষ পড়াতে সবাই পারবে, ওই ডোমের ওখানে কাজ করতে মানুষ বুকটা চিরে সবাই পারবে?
পারবে না, ওটা তার ইন্টারনাল এনার্জি বাবু। তার মানে ইন্টারনাল এনার্জি সেই এনার্জি যে এনার্জির দ্বারা সিস্টেম তার এক্সিস্টেন্সকে বজায় রাখে অথবা ট্রাই টু এক্সিস্টেন্স বজায় রাখার চেষ্টা করে, ব্যর্থ হতে পারে কিন্তু ট্রাই করবে, মরিয়া হয়ে ট্রাই করবে। আর ওই কথা তো বলতেই হবে, ইট ইজ এ স্টেট ফাংশন, ইট ক্যানট ডিস্ট্রয়েড অর তৈরি করতে পারি না, মেড অফ, এগুলো পারি না, জাস্ট সেন্সেবলটা বুঝতে পারি আমরা। ইট ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। যে কোনো ডেফিনেশন আসলে এই কথাটা আগে লিখে তারপর তার ডেফিনেশনটা দেবে, তাহলে মাস্টারমশাইয়ের আর কিছু বলার থাকবে না। এটা মেইন পয়েন্ট, এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ ভর নির্ভর, মাস ডিপেন্ডেন্ট, এরা সবাইকেই ডিপেন্ডেন্ট, মাস থাকতেই হবে। তুমি যে একটা সিস্টেম, তোমার তো অস্তিত্ব থাকবে। আগে আগে তো আমার মাস তৈরি করেছি আমি, আমার মধ্যে মাপলে একটা মাস পাবো না, আই এম 74 কিলো ওয়েট। তারপর তো ভিতরে কেমিস্ট্রিটা বাসা বেঁধেছে, মাস যদি না থাকে হবেটা কি? আচ্ছা, এটা আমরা পাথের উপর ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড আপন পাথ। কে কিভাবে শিখছে, কোন জায়গা থেকে শিখছে, কেমন ভাবে শিখছে, ডাজ নট ডিপেন্ড করে না বাবু, করে না ডিপেন্ডেন্ট। আচ্ছা গেল, আমরা এবার ইন্টারনাল এনার্জি থেকে, ও আচ্ছা একটা কথা বলি, সিস্টেমের মধ্যে এইটা ফরমেশন হয় কি করে স্যার? বাবুরি, তখন দেখা গেছে অ্যাটমগুলো কখনো রোটেশন করে, কখনো ট্রান্সলেট করে, কখনো ভাইব্রেট করে, এই থেকে এই এনার্জিটা ক্রিয়েটেড হয়। আমাদের ভিতরে যে অ্যাটমগুলো আছে সে কি করে? মাঝে মাঝে ট্রান্সলেট করে, মাঝে মাঝে রোটেট করে, মাঝে মাঝে ভাইব্রেট করে, সেখান থেকে এটা হয়। তোমার অ্যাটমের ভাইব্রেশন আর আমার অ্যাটমের ভাইব্রেশন আলাদা হয় বলে ইন্টারনাল এনার্জি তোমার আমার আলাদা। খুব গভীর মার্গের কথা, ভেতরকার কথা উন্মুক্ত করে দিলাম। কেমিস্ট্রির কোনো জিনিস আবসা আবসা ভাষা ভাষা হয় না, ভেতরে হয় সব জিনিস, সেটা বাইরে এক্সপ্রেশন করতে হবে আমাকে, সামঝে খেয়া। আচ্ছা, এইবার এর থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার হলে আসে, হয় বা বিটুইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড এনথালপি হুইচ সেন্স ইজ মোর ভ্যালুয়েবল? অবশ্যই এনথালপি সেন্স ইজ মোর ভ্যালুয়েবল, কারণ এনথালপি সেন্স বলার সঙ্গে সঙ্গে তার মধ্যে ইন্টারনাল এনার্জি হিডেন রয়েছে। তার মানে এর মধ্যে ইন্টারনাল এনার্জির মেজারমেন্ট তো করবই, উপরোক্ত কতটা তার ওয়ার্ক ডান হচ্ছে সেটাও আমরা মেজারমেন্ট করতে পারি। কথা বলিস না, এটা গুরুত্বপূর্ণ জায়গাটা। এই দুটোর মধ্যে কোনটা বেশি ভেরিয়েবল? এটা ভেরিয়েবল না, ভ্যালুয়েবল, এইটা বেশি ভ্যালুয়েবল। কেন? কারণ এর মধ্যে ইন্টারনাল এনার্জি তো আছেই, উপরন্তু তার ওয়ার্ক ডানও মেজারমেন্ট করা যায়। এই এক্সট্রা জিনিস আছে বলেই এনথালপিটা বেশি গুরুত্বপূর্ণ। ধরো তুমি একটা মেয়ে দেখতে গেছো, দুটো মেয়ে একই রকম দেখতে, মানে জমজ না, মানে একদম অবিকল একই রকম না, ক্যাটাগরিটা একই রকম, কিন্তু একটা মেয়ে ভালো গান করতে পারে, ওটা তার বেশি হয়ে গেল, পাশে যোগ হয়ে গেল। দিস ইজ ফ্যাক্ট। তাহলে এর মধ্যে ইন্টারনাল এনার্জি আছে, এর মধ্যেও আছে, উপরন্তু একে ওয়ার্ক ডান মেজারমেন্ট করতে পারি। তার মানে এটা বেশি সুইটেবল, ভ্যালুয়েবল, নেসেসারি। আচ্ছা, এবার এদের মধ্যে যদি আমি পরিবর্তন করি, বাবু এই যে ডেল এইচ বসেছি না, দেখবি কোন চ্যাপ্টারে ডেল এইচ ডেল পাসনি, এই চ্যাপ্টারে সে ডেল পাচ্ছিস কেন? এরা সবাই স্টেট ফাংশন, এগুলো তো কেউ আসবে না জীবনে কোনো দিন। কি করে তুমি এনথালপি ক্রিয়েটেড করবে? আসবে না। কি করে তুমি ডিস্ট্রয়েড করবে? আসবে না। আসবে শুধু পরিবর্তন কি করে করতে পারো। কি আসবে? কি করে পরিবর্তন করতে পারো। আচ্ছা, তাই আমরা ডেল এইচ করলাম সমান সমান ডেল ইউ প্লাস পি কে স্থির রেখে ভি কে ভেরিয়েবল করলাম, আবার ভি কে স্থির রেখে পি কে ভেরিয়েবল করলাম। দুটো এক জায়গায় থাকলে তাই করতে হয়, দুটো একসঙ্গে ভেরিয়েবল হয় না, আর দুটো একসঙ্গে কনস্ট্যান্ট হয় না। একটা যখন কনস্ট্যান্ট হয় আর একটা তখন ভেরিয়েবল। পৃথিবীতে সব জিনিস দুটো একসঙ্গে ভেরিয়েবল কি করে হয়? একটা নাট থাকলে একটাকে স্থির রেখে আরেকটা ঘোরাচ্ছিস, আর দুইজনে ঘুরিস, কেমন হবে? বুঝতে পারবি না তো। আচ্ছা গেল, এইবার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার কি হবে? ডেল এইচ সমান সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি, এটা হয়ে গেল কনস্ট্যান্ট প্রেসার বলে তার তলায় পিটা লিখে রাখলাম, সর্বাঙ্গে লিখে দিলাম কালি কালি নাম। আমরা খুব কাছাকাছি চলে এসেছি ক্লাসে, এখন একটা প্রুফ করতে পারলে আজকের ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। কনস্ট্যান্ট প্রেসার, আচ্ছা যদি কখনো কনস্ট্যান্ট ভলিউম হয়
তখন হয় আইসোবারিক। না, আইসোবারিক ভুল বলেছি। কনস্ট্যান্ট প্রেসারে হবে আইসোবারিক। বার, বার হচ্ছে প্রেসারের ইউনিট, আইসোবারিক। আর যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে আইসোকরিক। এই কোরিক এসছে কনসেন্ট্রেশন থেকে, আর কনসেন্ট্রেশন ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। তাই কনস্ট্যান্ট ভলিউম হলে আইসোকরিক, কনস্ট্যান্ট প্রেসার হলে আইসোবারিক। বার হচ্ছে ইউনিট অফ প্রেসার। আচ্ছা, এবার একটা প্রমাণ আসবে। প্রমাণটা হলো প্রুভ দ্যাট ডেল এ ইজ সমান সমান ডেল ইউ প্লাস ডেল এন আর টি। এই প্রমাণটা করতে গেলে প্রথমে আমরা এটা বলবো যে আমরা জানি, মানে এই অবধি আমরা জানি ডেল এ ইজ সমান সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি। এবার এইটা সমান সমান যদি এইটা প্রমাণ করতে পারি, বসিয়ে দিলেই তো প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা কোনো রিঅ্যাকশনে ধরবো ইনিশিয়াল আর ফাইনাল। ধরি আমরা তার ইনিশিয়াল ভলিউমটা V1, ফাইনাল ভলিউমটা V2। অতএব চেঞ্জ অফ ভলিউম সমান সমান V2 মাইনাস V1 ইকুয়াল টু দিল ভি হয়ে গেল। প্রেসার তো কনস্ট্যান্ট এখানে, তাহলে আমার সাথে সেটা তো রয়েছেই। আচ্ছা, শুরুতে ইনিশিয়াল মোল N1 নিয়েছিলাম, ফাইনাল মোল N2 নিলাম। এবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন পি V1 সমান সমান N on RT। তার মানে আমাদের ধরাটা এরকম ধরতে হবে, লেট আস কনসিডারিং at constant pressure and constant temperature V1 volume of gaseous substance whose mole number equal to N1 is translated to V2 volume and N2 mole। তাই হবে PV2 সমান সমান N2 RT। এবার এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 মাইনাস 1 করলে কি হবে? PV2 মাইনাস PV1 সমান সমান N2 RT মাইনাস N1 RT। এবার কত হবে? P কমন নিলাম, V2 মাইনাস V1, তাহলে RT কমন গেল, কি পড়ে থাকবে? N2 মাইনাস N1। দেখতো বাবু এটাকে কি লেখা যায়? P ডেল ভি লেখা যায় কিনা? কোথায় লিখি? তাহলে P ডেল ভি সমান সমান ডেল এন আর টি। তাহলে এখানে যে ফর্মুলাটা ছিল এখানে বসিয়ে দাও যে P ডেল ভির মান ইকুয়েশন নাম্বার এটা অন, এটাকে 1 2 ধরেছি তাই এটাকে আই ধরে নিলাম আমি। তুমি যা ধরো, ইকুয়েশন তো 1 2 3 4 যে যেমন ধরতে পারো। তাহলে ডেল এইচ সমান সমান ডেল ভি প্লাস ডেল এন আর টি। প্রমাণ দেখো চলে এসছে। এবার এই প্রমাণের বাহাদুরি থাকতে পারে, ডেলের মানে তো পরিবর্তন, এই পরিবর্তন কখনো সমান হবে, কখনো মানে 0 হয়ে যাচ্ছে, কখনো N2 বড় হচ্ছে মানে ডেল এন নেগেটিভ হচ্ছে, কখনো পজিটিভ হচ্ছে। 3টে কন্ডিশন হতে পারে। কি কি হতে পারে? ডেল এন ইকুয়াল টু 0 হলে কেমন হবে ইকুয়েশনটা? ডেল এন ইকুয়াল টু পজিটিভ হলে ইকুয়েশনটা কেমন হবে? ডেল এন ইকুয়াল টু নেগেটিভ হলে ইকুয়েশনটা কেমন হবে? এটা যদি 0 হয় তখন কি হয়ে যাবে? ডেল এইচ সমান সমান ডেল ভি। দেখো বাবু কোন ক্ষেত্রে হবে এটা? 2H2 প্লাস 2Cl2 2HCl এখানে হচ্ছে, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। এই পাশের ভলিউমটা কত আছে মোট? 1 আর 1 2, তার মানে N1 ইকুয়াল টু 2, N2 এর মানও 2। দেয়ারফর ডেল এন সমান সমান 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। এই ইকুয়েশনের ক্ষেত্রে এটা হবে। পরীক্ষক এরকম দিয়ে জিজ্ঞেস করলো, ইন দিস ইকুয়েশন হুইচ ইজ কারেক্ট? ডেল এইচ ইকুয়াল টু ডেল ভি, ডেল এইচ মাইনাস ডেল এন আর টি, ডেল এইচ প্লাস ডেল এন আর টি, 4-5টা অপশন দিয়ে দিল, কোনটা আনসার হবে? এটা। অথবা এমসিকিউ না দিয়ে জিজ্ঞেস করলো, ইন হুইচ কেস ডেল এইচ ইকুয়াল টু ডেল ভি, তখন তোমাকে বলতে হবে হোয়েন ডেল এন ইকুয়াল টু 0। ডেল এন ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল মোল নাম্বার,
তারপরে অ্যাজ ফর এক্সাম্পল এটা বসিয়ে দিতে হবে। পজিটিভটা কখন হবে? পজিটিভটা হবে হলো ধরো PCl5 গ্যাস সমান সমান PCl3 প্লাস Cl2, এটার N1 ইকুয়াল টু 1 মোল আর N2 ইকুয়াল টু 1 প্লাস 1 2 মোল। দেয়ারফর ডেল N ইকুয়াল টু কত হবে? 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, পজিটিভ হয়েছে। তারপরে ডেল এইচ সমান সমান ডেল ভি, এটা 1 বসালে প্লাস RT, এরকম হয়ে যাবে। এই ক্ষেত্রে কে বড়? কে বড় বলো তো? কারণ এটা ছোট বলে এর সঙ্গে এটা পজিটিভ করতে হয়েছে, তার মানে এটা বড়। ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ভি। ডেল ভি ছোট বলে তো এর সমান হতে হলে এর সঙ্গে এটা জুড়ে দিতে হয়েছে, তার মানে এ বড় আছে। ওটা কখন হবে? নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস সমান সমান 2 অ্যামোনিয়া গ্যাস। তাহলে N2 এর মান হচ্ছে 2, N1 এর মান হচ্ছে 3 আর 1 4। দেয়ারফর কি হবে বাবু? ডেল N সমান সমান 2 মাইনাস 4 ইকুয়াল টু -2, নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হলে কি হবে ইকুয়েশনটা? ডেল এইচ সমান সমান ডেল ভি সমান সমান মাইনাস এর মানটা 2 RT হয়ে গেল। ও ডেল ভি থাকছে, এটা কি সাইড দিলাম? কিছু না। এইবার কে বড়? ডেল ভি বড়। কেন? ডেল ভি এত বড় যে এই মানটা বিয়োগ করার পরেও এইচ এর সমান। তাহলে অতএব ডেল এইচ ডেল ভি, তিনটে কন্ডিশন হতে পারে। ডেল এইচ ইকুয়াল টু ডেল ভি হতে পারে, এটা তো ডেল ভি ছিল কিনা ডেল ইউ ছিল শুরুতে প্রমাণে, ডেল ইউ ছিল, আমি সব জায়গায় ডেল ভি বলে গেছি, কারেকশন করে দিচ্ছি বাবু। ইউ ছিল ইন্টারনাল এনার্জি। যাক, যেহেতু ভুল হয়েছে আমি কথাটা ফাইনাল থেকে আরেকবার বলছি। কখন ডেল এইচ সমান সমান ডেল ইউ হবে? কখন ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ হবে? কখন ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হবে? ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হবে হচ্ছে এই ক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ক্ষেত্রে, আর ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ হবে কোন ক্ষেত্রে? PCl5, যখন ডেল এন পজিটিভ সেই ক্ষেত্রে হবে। আর সমান সমান হয়ে গেলে ডেল এইচ সমান সমান ডেল ইউ, ইউ মানে ইন্টারনাল এনার্জি। ডেল এইচ সমান সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি। আমরা এখান থেকে প্রমাণ করেছিলাম ডেল এইচ সমান সমান ডেল ইউ প্লাস ডেল এন RT। এইবার ডেল এন এর 3 রকম মানের জন্য কখনো হয়েছে ডেল এইচ সমান সমান ডেল ইউ, কখনো হয়েছে ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ, আর কখনো হয়েছে ডেল এইচ লেস দ্যান ডেল ইউ। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ। পুরোটাই নাটক ছিল ভাই। টাটা।